আজকে আমরা আলোচনা করব এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারটি অর্থাৎ গুণগত রসায়ন। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা এই তিনটি টপিকসের উপর আজকে আলোচনা করব। ওকে, তাহলে আমরা আলোচনা করতেছি সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর। প্রথমত সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আচ্ছা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করে থাকি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করে থাকি। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা একটি ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে সেটি আমরা বুঝতে পারবো। একটি ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে সেটি বুঝতে পারবো। ইলেকট্রনটি যদি আমরা লিখি, ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে রয়েছে, উপশক্তি স্তর, কোন উপশক্তি স্তরে রয়েছে তা জানা যায়। কোন উপশক্তি স্তরে রয়েছে তা জানা যায়। তারপর আমরা শক্তি স্তরের আকৃতি জানতে পারি। শক্তি স্তরের আকৃতি জানতে পারি। শক্তি স্তরটা কিরকম, তার গঠনটা কিরকম, এটা আমরা জানতে পারি। শক্তি স্তরের আকৃতি। এবং আমরা অরবিটালের আকৃতিও জানতে পারি। অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তরের যে আকার সেটাকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিটালের আকৃতিও আমরা জানতে পারি। ওকে, অরবিটালের আকৃতিও কি করে আমরা জানতে পারি। অরবিটাল কি? যেখানে তোমার ইলেকট্রন থাকার সম্ভাবনা 90% এর অধিক, সেটাকে বলা হয় অরবিটাল। ইলেকট্রনগুলো অরবিটালে থাকে। আচ্ছা, এখন এই যে এল যে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার একটা মান রয়েছে। এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, 0 থেকে কত পর্যন্ত? n-1 পর্যন্ত। এখন আমরা যদি আমরা বলি, যেমন যদি কখনো বলি যে n equals to 3 এর জন্য, তাহলে l এর মান কত হবে? n equals to 3 এর জন্য l এর মান কত হবে? তাহলে আমরা লিখব l equals to 0 থেকে n এর মান কত? 3, তাহলে 3-1 পর্যন্ত। n এর মান হচ্ছে 3, তাহলে 3 - n পর্যন্ত। কত? 0 থেকে 2 পর্যন্ত। তাহলে বলো তো 0 থেকে 2 পর্যন্ত কোন কোন সংখ্যা রয়েছে? 0 থেকে 2 পর্যন্ত রয়েছে 0, 1, 2, অর্থাৎ 3টা সংখ্যা রয়েছে। কটা সংখ্যা রয়েছে? 3টা সংখ্যা রয়েছে। অর্থাৎ আমরা বিষয়টিকে কিন্তু এভাবে বলতে পারি যে যেহেতু n সমান আমরা 3 বলেছিলাম, সুতরাং তৃতীয় শক্তি স্তরে এখানে কয়টা সংখ্যা রয়েছে? 1, 2, 3। তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর রয়েছে, বা তৃতীয় শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর রয়েছে? তৃতীয় শক্তি স্তর এখানে কয়টা? 3টা। তৃতীয় শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর রয়েছে। 3টি উপশক্তি স্তর রয়েছে। তাহলে তৃতীয় শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর রয়েছে। এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারলাম? 0 থেকে n-1 পর্যন্ত যত মান আছে সেইগুলি। তো 0 থেকে n-1 পর্যন্ত কারা কারা রয়েছে? যেহেতু আমাদের n এর মান হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাহলে n-1 অর্থাৎ 3-1 অর্থাৎ 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত কারা কারা আছে? 0, 1, 2। সুতরাং তৃতীয় শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমরা যদি আরো কিছু প্র্যাকটিস করি,
উপশক্তি স্তর কিভাবে বের করতে হয় এই বিষয়গুলি নিয়ে যদি আমি বলি n equals to 4 এর জন্য উপশক্তি স্তর কতগুলি বা l এর মান কত, n equals to 4 এর জন্য এটা আমি বললাম। তাহলে l কত, 0 থেকে n-1 পর্যন্ত। l এর মান হচ্ছে কত, 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, তাহলে 0 থেকে n এর মান কত, যেহেতু চতুর্থ শক্তি স্তর, তাহলে 4-1 পর্যন্ত। তাহলে কত, 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত কোন কোন সংখ্যা রয়েছে, 0, 1, 2, 3। অর্থাৎ আমরা l সমান কত পেলাম, l সমান পেলাম 0, 1, 2, 3, 0, 1, 2, 3। তাহলে আমরা এখানে উপশক্তি স্তর কয়টা পেলাম, উপশক্তি স্তর পেলাম আমরা 3টা। উপশক্তি স্তর কয়টা পেলাম, উপশক্তি স্তর পেলাম আমরা 3টা। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে, অর্থাৎ আমরা লিখতে পারি যে চতুর্থ শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর রয়েছে, চারটি উপশক্তি স্তর রয়েছে। চতুর্থ শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর রয়েছে। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে, 4টি উপশক্তি স্তর রয়েছে। বিষয়টিকে কিন্তু যদি আমরা আরেকটু এক্সপ্লেইন করতে চাই, অর্থাৎ অরবিটাল রয়েছে 4টা। উপশক্তি স্তরগুলিকে আমরা অরবিটাল বলে থাকি। অর্থাৎ 4টি অরবিটাল রয়েছে। আগেরটা আমরা কয়টা অরবিটাল বলবো, একটু আগে যে প্রবলেমটা আমরা সলভ করছি ওইখানে আমরা কয়টা বলবো তাহলে, কারণ এখানে আমরা 3টা উপশক্তি স্তর পেয়েছিলাম। তাহলে এখানে অরবিটাল কয়টা, 3টা অরবিটাল। অর্থাৎ ওখানে ছিল কি 3টা অরবিটাল, আর এখানে কয়টা অরবিটাল পেলাম, 4টা। অর্থাৎ 4টি অরবিটাল রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা এই যে দেখো, আমরা l এর মান তো 0, 1, 2, 3, 4 এরকম আমরা পেয়েছি, তাই না? মনে রাখবা যে l সমান যখন 0 হয়, l সমান 0 হয় বা n সমান 0 হলে, n সমান যদি 0 হলে, এটা হচ্ছে 0 হলে s অরবিটাল। l সমান যদি 0 হয় তাহলে s অরবিটাল। ওকে, l সমান 0 হলে s অরবিটাল। আচ্ছা, যদি l সমান যদি 1 হয় বা অন হলে p অরবিটাল। কি অরবিটাল, p অরবিটাল। l সমান যখন 2 হয় বা 2 হলে d অরবিটাল। কি অরবিটাল, d অরবিটাল। কি অরবিটাল, d অরবিটাল। d অরবিটাল। তাহলে l সমান যখন 3 হয় বা 3 হলে f অরবিটাল। ওকে, আমাদের আজ পর্যন্ত এই 4টা অরবিটালই আবিষ্কৃত হয়েছে। s অরবিটাল আবিষ্কৃত হয়েছে, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। এই 4টা অরবিটাল আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। তারা দেখেছেন যে পরমাণুতে এই 4টি অরবিটালই থাকে। ওকে, তাহলে l সমান যখন 0 হবে তখন হবে s অরবিটাল, l সমান 1 হলে p অরবিটাল, l সমান 2 হলে d অরবিটাল, l সমান 3 হলে f অরবিটাল। তাহলে আমাদের s, p, d, f 4টা অরবিটাল আমরা পেলাম। এই 4টা অরবিটালের 4 রকম আকৃতি। 4টা অরবিটালের কয় রকম আকৃতি, 4 রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন আকৃতি। যেমন s অরবিটাল যে আছে, এই s অরবিটালটা হচ্ছে গোলাকার। s অরবিটালটা হচ্ছে তোমার, s অরবিটালটা কি,
গোলাকার অর্থাৎ বৃত্তের মতন বা বৃত্তাকার বলতে পারো, সমস্যা নেই। দেখতে হচ্ছে এরকম। পি অরবিটাল যে আছে, পি অরবিটাল, এই পি অরবিটাল হচ্ছে তোমার ডাম্বেল আকৃতির। কি আকৃতির? ডাম্বেল আকৃতির। ডাম্বেল মানে কি? মুগুরের মতন দেখতে অনেকটা। ডাম্বেল আকৃতির, ডাম্বেল, ডাম্বেল আকৃতির। ডাম্বেল আকৃতি মানে হচ্ছে এরকম অনেকটা, ডাম্বেল আকৃতির। ডি অরবিটাল যে রয়েছে, এই ডি অরবিটালটা হচ্ছে তোমার দেখতে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতির, ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল আকৃতি দেখতে কিরকম? বেসিক্যালি ডাবল ডাম্বেল আকৃতির, ডাবল ডাম্বেল আকৃতির হচ্ছে বিষয়টা অঙ্কন করি। এরকম অনেকটা, ওকে, এরকম অনেকটা ডাবল ডাম্বেল আকৃতির। যদি আমরা একটু উপরে ক্লিয়ার করে আঁকি তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। ডাবল ডাম্বেল আকৃতি হচ্ছে এরকম। ডাবল ডাম্বেল আকৃতির, ডাবল ডাম্বেল আকৃতির, এটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। এটা কে? ডি অরবিটাল। এটা হচ্ছে কি? ডি অরবিটাল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতির। লাস্টের আমাদের একটি রয়েছে, সেটি হচ্ছে এফ অরবিটাল। এফ অরবিটাল, এই অরবিটালটা হচ্ছে তোমার জটিল, খুবই জটিল, খুবই কমপ্লেক্স। এটা কি? তোমার খুবই জটিল, মানে অধিক জটিল আমরা বলতে পারি, অধিক জটিল। এটা কি? অধিক জটিল আকৃতির একটা তোমার অরবিটাল। এটা দেখতে কিরকম? দেখতে হচ্ছে তোমার এরকম অনেক জটিল আকৃতির। এটা এটা হচ্ছে আমার এফ অরবিটাল, অধিক জটিল আকৃতির, অধিক জটিল আকৃতির। তাহলে ডি অরবিটাল এবং এফ অরবিটাল মধ্যে পার্থক্যটা কি? এফ অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, আর এফ অরবিটাল, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, আর এফ অরবিটাল হচ্ছে অধিক জটিল আকৃতির, অধিক জটিল আকৃতির। অনেক সময় ডি অরবিটালটাকে বলা হয় জটিল আকৃতির, আর এফ অরবিটালকে বলা হয় অধিক জটিল আকৃতির। অনেক সময় তোমরা দেখবা অনেক বই লেখা আছে যে ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির অথবা জটিল আকৃতির, আর এফ অরবিটাল হচ্ছে তোমার অধিক জটিল আকৃতি। এফ অরবিটাল হচ্ছে অধিক জটিল আকৃতির, আর ডি অরবিটালটা হচ্ছে তোমার ডাম্বেল আকৃতির অথবা জটিল আকৃতির। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এখন আলোচনা করব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কি? এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস জানতে পারবো। অরবিটালের কি জানতে পারবো? ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ সে অরবিটালটি এক্স অক্ষ বরাবর কতটুকু আছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে, জেড অক্ষ বরাবর কতটুকু আছে, এরকম। এটা যদি আমাদের এক্স অক্ষ হয়ে থাকে, আর এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়ে থাকে, আর এটা যদি আমাদের জেড অক্ষ হয়ে থাকে, তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর অরবিটালটা কতটুকু আছে, সেটাই হচ্ছে আমাদের কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। মনে করো এটা একটা অরবিটাল, দেখো সে কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর আছে, তাই না? এক্স অক্ষ, এক্স অক্ষ আবার কি এক্স অক্ষ বরাবর আছে, হয় এদিক দিয়ে দিলাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর কিন্তু সে আছে। এখন আমি যদি এদিক দিয়েও দিই একটা অরবিটাল, তাহলে কি জেড অক্ষ বরাবর আছে। অর্থাৎ এটা যদি একটা অরবিটাল হয়ে থাকে, তাহলে এটা যদি এফ অরবিটাল হয়ে থাকে, তাহলে কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ বরাবর কিন্তু আছে। এটাই হচ্ছে তার ত্রিমাত্রিক বিন্যাস। অর্থাৎ একটা অরবিটাল যখন এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর থাকবে, তখন তার অবস্থানকে আমরা বলবো ত্রিমাত্রিক বিন্যাস বা ত্রিমাত্রিক অবস্থান। ওকে, তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস জানতে পারবো। লিখো অরবিটালের, অরবিটালের ত্রিমাত্রিক
ত্রিমাত্রিক দিকবিন্যাস। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যাবে। তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাথে আর কি পাবো আমরা? অরবিটাল সংখ্যা গণনা করতে পারবো। অরবিটাল সংখ্যা জানা যাবে, অর্থাৎ অরবিটাল সংখ্যা কয়টা সেই বিষয়টা আমরা জানতে পারবো এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। অরবিটাল সংখ্যাটাও কি আমরা জানতে পারবো চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। আচ্ছা, এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বের করার জন্য আমাদের একটি ফর্মুলা বা একটা সূত্র রয়েছে। এই সূত্রটি যদি আমরা একটু জানার চেষ্টা করি, দেখো আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলেছি যে m দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে m ইকুয়ালস টু কত? আমাদের m বের করার সূত্রটা কি? 0 সহ প্লাস মাইনাস 1। 0 সহ কত? প্লাস মাইনাস 1। আচ্ছা, 0 সহ কত? প্লাস মাইনাস 0 সহ প্লাস মাইনাস l, সরি 0 সহ হচ্ছে প্লাস মাইনাস l। 0 সহ প্লাস মাইনাস l। ওকে, তাহলে আমি যদি বলি যে ডি অরবিটালের ক্ষেত্রে m নির্ণয়, যদি আমি বলি যেমন ডি অরবিটালের ক্ষেত্রে m নির্ণয় করতে বললাম তোমাকে, তাহলে কি করবো? ডি অরবিটালের ক্ষেত্রে m নির্ণয়। আচ্ছা, ডি অরবিটালের ক্ষেত্রে m নির্ণয় বলো তো। ডি অরবিটালের ক্ষেত্রে l এর মান কত? ডি অরবিটালের ক্ষেত্রে l এর মান কত? ডি অরবিটালের ক্ষেত্রে l এর মান কত? ডি অরবিটালের ক্ষেত্রে আমরা বলেছিলাম, শিখিয়েছিলাম যে s অরবিটালের ক্ষেত্রে বা s অরবিটাল হচ্ছে কখন হয়? 0। l এর মান যখন 0 হয় তখন s অরবিটাল হয়। l এর মান যখন 1 হয় তখন p অরবিটাল হয়। l এর মান যখন 2 হয় তখন কি হয়? ডি অরবিটাল হয়। যেহেতু আমাদের ডি অরবিটালের ক্ষেত্রে m এর মান নির্ণয় করতে বলছে, সেহেতু l ইকুয়ালস টু কত? 2। l ইকুয়ালস টু কত? 2। আচ্ছা, তাহলে m কত হবে আমাদের? m কত হবে? m হবে 0 সহ প্লাস মাইনাস 2। 0 সহ কত? প্লাস মাইনাস 2। তাহলে m এর মানটা আমরা কি পেতে পারি? m এর মানটা আমরা পেতে পারি, যেহেতু প্লাস মাইনাস 2, তাহলে কত? মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। তাহলে আমরা m এর মান এগুলো পেতে পারি, মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। যেহেতু আমাদের প্লাস মাইনাস 2 বলেছে, অর্থাৎ কি আমাদের মাইনাস 2 থেকে শুরু করে প্লাস 2 পর্যন্ত যারা আছে তাদেরকে নিতে হবে, এমনকি 0 সহ নিতে হবে, 0 সহ। তাহলে এখানে আমাদের আমরা একটা কথা বলেছিলাম যে অরবিটাল সংখ্যা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি। অরবিটাল সংখ্যা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি। আচ্ছা, এখানে m এর মান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। যেহেতু m এর মান এখানে 5টা, সেহেতু আমরা বলতে পারি তোমার ডি অরবিটাল যে আছে, এই ডি অরবিটালে মানে তোমার মোট অরবিটাল সংখ্যা, ডি অরবিটাল সেটে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা। তাহলে আমরা বলতে পারি যে, অর্থাৎ যেহেতু এখানে 5টা তোমার m এর মান 5টা পেয়েছি, অর্থাৎ ডি অরবিটাল সেটে আমরা কিন্তু এখানে জানি না যে 3D তে নাকি তোমার 3D নাকি তোমার 4D, এগুলো কিন্তু আমরা জানি না। শুধু বলছে ডি অরবিটালের ক্ষেত্রে, অর্থাৎ ডি অরবিটালের ক্ষেত্রে ডি অরবিটাল সেটে মোট অরবিটাল সংখ্যা ডি অরবিটাল সেটে মোট অরবিটাল সংখ্যা কয়টা? এখানে আমরা যতগুলি পাবো 1 2 3 4 5 সংখ্যা 5টি। ডি অরবিটাল সেটে মোট অরবিটাল সংখ্যা কয়টি? 5টি। ওকে, তাহলে আমরা বলতে পারি একটা শর্ট টেকনিক বা মনে রাখার কৌশল যে m যতগুলি হবে
অরবিটাল সংখ্যা ঠিক ততগুলি হবে, m যতগুলি হবে অরবিটাল সংখ্যা কত হবে, ঠিক ততগুলি হবে। আমি বলতে পারি, একটা সহজ জিনিস মনে রাখতে পারি, m যত সংখ্যক হবে বা যতগুলো হবে বা m যতটি হবে, আমাদের m এখানে কয়টা হয়েছিল, m এর মান কয়টা পাইছিলাম, 5টা পাইছিলাম, তাহলে m যতটি হবে অরবিটাল ততটি হবে। যেহেতু আমরা m এর মান 5টা পাইছি, তাহলে অরবিটাল কয়টা হবে, ততটি হবে। এটা কিন্তু আমরা মনে রাখতে পারি এভাবে, ঠিক ততটি কি হবে, অরবিটাল হবে। আচ্ছা, এখন আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাসটা কি করব, জানতে পারবো, অরবিটাল সংখ্যা জানতে পারবো। এরপরে m এর মান হচ্ছে তোমার 0 সহ প্লাস মাইনাস l, ঠিক আছে। l এর মান যদি আমরা জানতে পারি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা এখন এই যে ত্রিমাত্রিক বিন্যাসটা জানবো, অর্থাৎ অরবিটাল গুলোর ত্রিমাত্রিক বিন্যাসটা আমরা এখন জানার চেষ্টা করব। দেখো l ইকুয়ালস টু যখন 0 হয় তখন কি অরবিটাল, তখন কিন্তু আমাদের s অরবিটাল। s ইকুয়ালস টু যদি 0 হয় তখন কোন অরবিটাল, s অরবিটাল। s অরবিটালটা কিরকম হয়, গোলাকার হয়। s অরবিটালটা কিরকম হয়, গোলাকার হয়। তার আকৃতিটা কিরকম যদি আমরা দেখাই, এটা তার আকৃতিটা কিরকম হয় যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখো দেখো আমি তিনটা মাত্রা দেখাচ্ছি, একটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, এটাকে যদি আমরা জেড ধরি, দেখো এই যে গোলাকার তার মাত্রাটা, তার মানে এস অরবিটালের আকৃতিটা হচ্ছে এরকম গোলাকার। আচ্ছা, যখন এল ইকুয়ালস টু যখন 1 হয় তখন কোন অরবিটাল, এল ইকুয়ালস টু 1 হলে পি অরবিটাল। এল ইকুয়ালস টু 1 হলে কোন অরবিটাল, এল ইকুয়ালস টু 1 হলে পি অরবিটাল। আচ্ছা, পি অরবিটাল। তাহলে আমরা যদি একটি দেখানোর চেষ্টা করি, দেখো এখন এই যে দেখো আমাদের পি অরবিটাল যেহেতু আমরা বলতেছি, তাহলে পি অরবিটাল আকৃতিটা কিরকম, ডাম্বেল আকৃতি। পি অরবিটাল আকৃতিটা কিরকম, ডাম্বেল আকৃতির হয়ে থাকে পি অরবিটাল। ওকে, তাহলে এটা কোন কোন আকৃতি হয়ে থাকে, ডাম্বেল আকৃতির হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা যদি আমাদের জেড হয়ে থাকে তাহলে আমরা এক্স অক্ষ বরাবর দিয়ে দিব, শেষ। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের পি অরবিটালের আকৃতি। আচ্ছা, পি অরবিটালের ক্ষেত্রে তোমার এটাকে কি আমরা কি লিখতে পারি, যে এটাকে আমরা কি লিখতে পারি, যদি আমাদের যেহেতু এখানে এই যে অরবিটালটি এক্স অক্ষ বরাবর রয়েছে, অরবিটালটি কি অক্ষ বরাবর রয়েছে, অরবিটালটি আমাদের এখানে এক্স অক্ষ বরাবর রয়েছে, সেহেতু আমরা এটাকে বলতে পারি পি অফ এক্স। কি বলতে পারি, পি অফ এক্স বলতে পারি। আমরা এখানে আরেকটি অরবিটাল দেখাচ্ছি, যেহেতু আমাদের অরবিটালটি এক্স অক্ষ বরাবর রয়েছে তাহলে বলতে পারি পি অফ এক্স। যদি আমাদের অরবিটালটি তোমার যদি জেড অক্ষ বরাবর, যদি ওয়াই অক্ষ বরাবর থাকে, অর্থাৎ এরকম ওয়াই অক্ষ বরাবর যদি থাকে, তাহলে আমরা একে বলবো পি অফ ওয়াই। পি অফ কি বলবো, ওয়াই বলবো, পি অফ ওয়াই বলবো, পি অফ ওয়াই বলবো। এটা হচ্ছে পি অফ এক্স। পি অফ এক্স, পি অফ, যেহেতু অরবিটালটা ওয়াই অক্ষ বরাবর আছে তাহলে পি অফ ওয়াই। যদি আমাদের অরবিটালটা জেড অক্ষ বরাবর থাকে, এই দেখো জেড অক্ষ বরাবর আছে, তাহলে আমরা এটাকে কি বলবো, তাহলে আমরা এটাকে বলবো পি অফ জেড। পি অফ কি বলবো, জেড বলবো। পি অফ কি বলবো, এটাকে আমরা কি বলবো, পি অফ জেড। যেহেতু আমাদের অরবিটালটি জেড অক্ষ বরাবর রয়েছে, তাহলে পি অফ এক্স, যখন এক্স অরবিটাল, যখন অরবিটালটা এক্স অক্ষ বরাবর থাকবে, যখন অরবিটালটা ওয়াই অক্ষ বরাবর থাকবে,
তখন পি অফ ওয়াই বলবো। যখন অরবিটালটা জেড অক্ষ বরাবর থাকবে তখন তাকে আমরা কি বলবো, পি অফ জেড বলবো। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের আমরা একটা পেয়েছিলাম, যেহেতু আমাদের এল ইকুয়ালস টু ওয়ান, এল ইকুয়ালস টু কত আমাদের এখানে ওয়ান, তাহলে আমরা একটি কাজ করতে পারি। আমরা এখানে দেখো এটার ক্ষেত্রে আমরা কিন্তু যখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা যখন আমাদের ওয়ান হয় তখন কি লিখেছিলাম আমরা, তখন লিখেছিলাম জিরো সহ প্লাস মাইনাস ওয়ান। জিরো সহ কত, প্লাস মাইনাস ওয়ান, তাহলে কত জিরো, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, তাই না? অর্থাৎ আমাদের তিনটা কিন্তু আমরা অরবিটাল মানে পেয়েছিলাম, তিনটা অরবিটাল। দেখো এই যে আমাদের সেই তিনটা অরবিটাল, এই যে কিন্তু আমাদের কি সেই তিনটা অরবিটাল। ওকে, বুঝতে পারলাম? এবং অরবিটাল গুলোর ত্রিমাত্রিক বিন্যাস আমরা দেখতে পারলাম, যে এই অরবিটালটা এক্স অক্ষ বরাবর আছে, এই অরবিটালটা কোন অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর, এই অরবিটালটা জেড অক্ষ বরাবর রয়েছে। আচ্ছা, তাহলে এই অরবিটালটা কি হবে, আমরা কি লিখতে পারি, এম অফ, আমরা উপরে লিখি, তাহলে আমরা লিখতে পারতাম যে এম অফ এল ইকুয়ালস টু কত, তাহলে এই অরবিটালটার মানটা কত পাচ্ছি আমরা, মাইনাস ওয়ান। আর এখানে কি পাচ্ছি, এম অফ এল ইকুয়ালস টু কত, জিরো। আর এখানে এম অফ এল ইকুয়ালস টু কত, প্লাস ওয়ান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যেহেতু আমাদের এখানে তোমার হচ্ছে গিয়ে এল ইকুয়ালস টু ওয়ান, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা ওয়ান ধরছি, তাহলে আমাদের পি অরবিটাল এটি অবশ্যই। তাহলে এটার ক্ষেত্রে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি কি পাচ্ছি, দেখো জিরো সহ প্লাস মাইনাস ওয়ান, জিরো সহ কত, প্লাস মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। ওকে, তিনটা, তাহলে এই যে সেই তিনটা অরবিটাল, একটা দুইটা তিনটা, তিনটা অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাসটা আমি তোমাকে একটু দেখিয়ে দিলাম, যে এখানে অরবিটালটা এক্স অক্ষ বরাবর আছে, এখানে অরবিটালটা ওয়াই অক্ষ বরাবর, এখানে অরবিটালটা কি অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর আছে। তাহলে এটার মানটাকে পি অফ এল হচ্ছে, এম অফ এল হচ্ছে কত, মাইনাস ওয়ান, এম অফ এল জিরো, এম অফ এল প্লাস ওয়ান। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এল সমান যখন টু হয়, এল সমান যখন টু হয় তখন কি অরবিটাল, ডি অরবিটাল। এল সমান টু হলে কি অরবিটাল, ডি অরবিটাল। আর ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি, ডি অরবিটালটা হচ্ছে কি, ডাবল ডাম্বেল আকৃতির। আচ্ছা, মানে হচ্ছে ডি অরবিটাল হচ্ছে বেসিক্যালি এরকম, যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, যে দেখো ডাবল ডাম্বেল আকৃতির। আচ্ছা, ডাবল ডাম্বেল আকৃতির মানে হচ্ছে তোমার, তাহলে এদিক দিয়ে থাকবে একটা, আগে থাকবে কি এদিক দিয়ে, তাহলে একটা থাকতেছে তোমার এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ দুইটা অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, অথবা এক্স অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, অথবা ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, যে কোনো দুইটা অক্ষে তারা অবস্থান করবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমাদের এল ইকুয়ালস টু যখন টু হয় তখন কিন্তু আমাদের অরবিটাল কয়টা হয়, যদি আমরা একটু দেখি চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, জিরো সহ প্লাস মাইনাস, জিরো সহ কত, প্লাস মাইনাস টু, তাহলে কত হইতেছে তোমার, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কিন্তু হচ্ছে, পাঁচটা অরবিটাল আমাদের কিন্তু সম্ভব। ঠিক আছে, তাহলে পাঁচটা অরবিটাল আমাদের একটু এঁকে দেখতে হবে, যে পাঁচটা অরবিটাল কিরকম হয়, তাদের গঠনটা কিরকম হয়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখতেছি, দেখো প্রথমটাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, যে তোমার পাঁচটা আমাদের চিত্র অঙ্কন করতে হবে, এক্স ওয়াই একটা জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, আমরা যদি তোমার একটাকে যদি এক্স অক্ষ বরাবর দেই, আর একটাকে যদি ওয়াই অক্ষ বরাবর যদি আঁকি,
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ডি অফ এক্স ওয়াই। ওকে, ডি অফ এক্স ওয়াই। আচ্ছা, ডি অফ কি লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি ডি অফ এক্স ওয়াই। ওকে, ডি অফ কি লিখতে পারি আমরা এক্স ওয়াই। আর এদিক দিয়ে যদি আমরা একটা ওয়াই অক্ষ বরাবর দেই, এটাকে যদি আমরা তোমার আমরা ওয়াই অক্ষ বরাবর দেই, আরেকটাকে যদি আমরা জেড অক্ষ বরাবর দেই, অথবা আমরা এভাবেও বলতে পারি যে একটাকে যদি আমরা জেড অক্ষ বরাবর দেই, আরেকটাকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর দেই, তাহলে কি হয় দেখো, আমরা একটাকে দিলাম ওয়াই অক্ষ বরাবর, আরেকটাকে দিলাম জেড অক্ষ বরাবর। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডি অফ ওয়াই জেড, ডি অফ ওয়াই জেড। আচ্ছা, আমরা আরেকটাকে দিলাম তোমার হচ্ছে একটাকে দিলাম ওয়াই অক্ষ বরাবর, একটাকে দিলাম আমরা তোমার জেড অক্ষ বরাবর। এখানে আমরা এটা করলাম। আচ্ছা, এখন আমরা অর্থাৎ এটাকে যদি আমরা একটু কারেকশন করি, তাহলে দেখো আমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। আমরা যদি এখন অরবিটাল গুলোকে এক্স অক্ষ বরাবর একটা অরবিটাল দিলাম, আরেকটা অরবিটালকে আমরা যদি জেড অক্ষ বরাবর দিই, ওকে, একটা অরবিটালকে কি করলাম আমরা জেড অক্ষ বরাবর দিলাম, তাহলে এটা কি হবে, ডি অফ এক্স জেড, ডি অফ এক্স জেড। ওকে, ডি অফ এক্স জেড। আর এখানটায় আমরা কি করতে পারি, এখানটায় আমরা একটা অরবিটালকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর দেই, আরেকটা অরবিটালকে যদি আমরা জেড অক্ষ বরাবর দেই, তাহলে আমরা কি লিখতে পারি, ডি অফ ওয়াই জেড, ডি অফ কত, ওয়াই জেড। আচ্ছা, এখন আমরা এখানটায় যদি দেখানোর চেষ্টা করি যে আমরা যদি একটা অরবিটালকে যদি আমরা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, একটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর দুইটা অরবিটাল লিখে দিলাম, এখানে দুইটা অরবিটাল লিখে দিলাম এক্স অক্ষ বরাবর, আরেকটা অরবিটালকে দুইটা অরবিটাল লিখে দিলাম আমরা ওয়াই অক্ষ বরাবর। একটা অরবিটাল আরেকটা অরবিটাল, এই যে দুইটা অরবিটাল অঙ্কন করে দিলাম আমরা। এই জন্য আমরা এটাকে লিখতেছি ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ আমরা দুইটা করে অরবিটাল এঁকে দিলাম, এক্স অক্ষের উপরে দুইটা, ওয়াই অক্ষের উপর দুইটা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমাদের আরেকটি অরবিটাল বাকি আছে। ওকে, আমাদের আরেকটি কি বাকি আছে, সেটি কি যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে আমাদের যদি আমরা এক্স ওয়াই জেড, আমরা যদি জেড এর উপর যদি আমরা একটি দুইটি অরবিটাল এঁকে দিই, ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের কি জেড স্কোয়ার, ডি অফ জেড স্কোয়ার, ডি অফ জেড স্কোয়ার। ওকে, তাহলে আমরা যে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখেছিলাম, এম এর কি কি মান পেয়েছিলাম, প্রথম মান পেয়েছিলাম আমরা কত, -2। তাহলে আমরা কিন্তু লিখে দিতে পারি এম অফ, যদি উপর দিয়ে লিখে দিই এম অফ এল ইকুয়ালস টু কত, -2, এটা কত, -2, এটা কত হচ্ছে আমাদের -2, আর এখানে কত হচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের কি হবে, ডি অফ এক্স জেড এর ক্ষেত্রে কি হবে, এম অফ এল ইকুয়ালস টু -1, আর এটার ক্ষেত্রে কি হবে, এম অফ এল ইকুয়ালস টু 0, আর এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এম অফ এল ইকুয়ালস টু কত, +1, আর এটার ক্ষেত্রে কি হবে, এম অফ এল ইকুয়ালস টু +2। এভাবে কিন্তু আমরা ত্রিমাত্রিক বিন্যাস অরবিটালের আমরা জানতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ।
আমরা একটি প্রবলেম সলভ করব। দেখো প্রবলেমটি হচ্ছে এম শেলে, প্রবলেমটি লিখো এম শেলে এর কোয়ান্টাম নম্বরগুলো উল্লেখপূর্বক মোট অরবিটাল গণনা করো। মোট অরবিটাল গণনা করো, মানে এম শেলে কোয়ান্টাম নম্বরগুলো উল্লেখপূর্বক, এম শেলের কোয়ান্টাম নম্বরগুলো উল্লেখপূর্বক মোট অরবিটাল গণনা করো। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, যেহেতু আমাদের এম শেল বলেছে, বলতো এম শেল মানে এন এর মান কত? এম শেল মানে হচ্ছে এন এর মান 3। এম শেল মানে এন এর মান কত? 3। ওকে, তাহলে এখানে আমরা যেহেতু আমাদের এম শেল বলেছে, তাহলে এম শেল মানে কত? এম শেল ইকুয়ালস টু কত? এম শেল ইকুয়ালস টু কত? কত লিখতে পারি? প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3 হবে। এম শেল মানে কত? 3, তাই না? এম শেল মানে হচ্ছে কত আমাদের? 3। ওকে, এই বিষয়টি কিন্তু আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো n প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এখানে লিখবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এখানে আমরা লিখবো চুম্বক কোয়ান্টাম সংখ্যা, আর এখানে লিখবো আমরা অরবিটাল। এখানে আমরা কি লিখবো? অরবিটাল। ওকে, লিখবো আমরা অরবিটাল। একটু লক্ষ্য করি, যখন n ইকুয়ালস টু যখন 3, তখন আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা কতগুলি পাই আমরা? তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কিন্তু পাই তোমার কতগুলি পাই? সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 পাই, 1 পাই, 2 পাই। এগুলো কিন্তু আমরা শিখেছি অলরেডি। আচ্ছা, তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা 0 ক্ষেত্রে কয়টা? 0 ক্ষেত্রে একটাই পাই। তাহলে এখানে কত? 0 সহ প্লাস মাইনাস 1 মানে কত? 0 সহ প্লাস মাইনাস 1 মানে কত? যখন l ইকুয়ালস টু 1 হয়, তখন চুম্বক কোয়ান্টাম সংখ্যা কত? 0 সহ প্লাস মাইনাস 1, তাহলে -1 0 প্লাস 1। আচ্ছা, যখন l ইকুয়ালস টু 2 হয়, তখন চুম্বক কোয়ান্টাম সংখ্যা কত হয়? 0 সহ প্লাস মাইনাস 2, তাহলে -2 -1 0 প্লাস 1। ওকে, তাহলে অরবিটাল আমরা এখানে কয়টা অরবিটাল পাইতেছি? এখানে অরবিটাল পাচ্ছি আমরা একটি। এখানে আমরা অরবিটাল পাচ্ছি কয়টাই? একটি অরবিটাল পাচ্ছি। আর এখানে কয়টা অরবিটাল পাচ্ছি আমরা? 3টি অরবিটাল পাচ্ছি। আর এখানে কয়টা অরবিটাল পাচ্ছি আমরা? এখানে আমরা অরবিটাল পাচ্ছি হচ্ছে তোমার +2। তাহলে -2 -1 0 +1 +2, এখানে অরবিটাল পাচ্ছি আমরা 5টা। তাহলে মোট কতগুলো অরবিটাল পাচ্ছি আমরা? যোগ করি, মোট কতগুলি? মোট আমরা পাচ্ছি তোমার হচ্ছে গিয়ে, মোট হচ্ছে 5 আর 3 হচ্ছে 8 আর 1 হচ্ছে 9টি। মোট অরবিটাল হচ্ছে আমাদের 9টি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কিভাবে করলাম। যেহেতু আমাদের এম শেল বলেছে, m ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3, মানে তৃতীয় প্রধান শক্তি স্তর। তাহলে n এর মান হচ্ছে 3, n ইকুয়ালস টু 3। n এর মান যদি আমরা জানি, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত? কয়টা? 2টা, 3টা। l ইকুয়ালস টু যেহেতু আমাদের 3, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কয়টা পাবো আমরা? 3টা, 0 1 2। আর 0 যখন হয়, তখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত হয়? 0 হয়। আর যখন l এর মান যখন 1 হয়, তখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কয়টা হয়? 0 সহ প্লাস মাইনাস 1, তাহলে -1 0 +1। আর যখন l সমান 2 হয়, তখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত হয়? 0 সহ প্লাস মাইনাস 2, তাহলে -1 0 -2 -1 0 +1 +2। তাহলে এখানে কয়টা? 5টা, এখানে 3টা, এখানে একটা। সবগুলো যোগ করলে হয় মোট 9টি আমরা অরবিটাল পেয়ে থাকি। এখন আমরা এখন আলোচনা করব স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম
সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এস দ্বারা প্রকাশ করে থাকি। স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যায় যে একটি পরমাণু তার নিজ অক্ষের চারদিকে কোন দিকে ঘুরতেছে। একটি পরমাণু তার নিজ অক্ষের চারদিকে কোন দিকে ঘুরতেছে, সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এই সকল বিষয় কিন্তু আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে নিজ অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক পাওয়া যায় যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে ধারা বা দিয়ে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে নিজ অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক পাওয়া যায় যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা, তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এই সকল বিষয় যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানা যায় সেটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি, এস ইকুয়ালস টু যখন প্লাস হাফ হয়, তখন আমাদেরকে বুঝতে হবে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। প্লাস হাফ মানে হচ্ছে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে ইলেকট্রনটা। যখন s ইকুয়ালস টু মাইনাস হাফ হবে, তখন ঘড়ির কাঁটার কি দিকে ঘুরতেছে, মানে ক্লকওয়াইজ। মাইনাস হাফ যখন হবে তখন বুঝতে হবে ঘড়ির কাঁটার দিকে ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। ওকে, ঘড়ির কাঁটার কি দিকে ইলেকট্রনটি ঘুরতেছে। আচ্ছা, প্লাস হাফ থাকলে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মাইনাস হাফ থাকলে কি হবে, ঘড়ির কাঁটার দিকে ইলেকট্রন ঘুরতেছে। আচ্ছা, দেখো আমরা এই যে প্লাস হাফ মাইনাস হাফ দ্বারা একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারতেছি, সেটি হচ্ছে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। কেন? কারণ প্লাস হাফ মানে একটি ইলেকট্রন, মাইনাস হাফ মানে কি আরেকটি ইলেকট্রন। লিখো প্রতিটি অরবিটালে সর্বোচ্চ প্লাস হাফ ও মাইনাস হাফ বিশিষ্ট দুটি ইলেকট্রন থাকে। মাইনাস হাফ বিশিষ্ট কয়টি ইলেকট্রন থাকে? দুটি ইলেকট্রন থাকে। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ প্লাস হাফ ও মাইনাস হাফ বিশিষ্ট দুটি কি ইলেকট্রন থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। দেখো প্রবলেম 01 লিখো, প্রবলেম 01। ওকে, প্রবলেম হচ্ছে 01। লেখো ডি অরবিটালের জন্য
ইলেকট্রনের ধারণ ক্ষমতা গণনা করো। ইলেকট্রনের ধারণ ক্ষমতা ডি অরবিটালের জন্য ইলেকট্রনের ধারণ ক্ষমতা গণনা করো। এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি একটু লক্ষ্য করো। আচ্ছা, যেহেতু ডি অরবিটাল বলেছে তাহলে L ইকুয়ালস টু কত 2। ডি অরবিটাল যেহেতু আমাদের বলেছে ডি অরবিটাল, তাহলে ডি অরবিটাল যেহেতু আমাদের বলেছে সেহেতু ডি অরবিটাল, অর্থাৎ আমরা লিখতে পারি L ইকুয়ালস টু কত 2। যেহেতু ডি অরবিটাল সেহেতু L ইকুয়ালস টু কত 2। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু আমাদের ইলেকট্রন গণনা করতে বলছে সেহেতু আমরা একটি বক্স অঙ্কন করব, এরকম ছক। এখানে আমরা দিলাম হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, দিলাম কি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এলটাকে আমরা এখানে দিলাম। এরপর আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিলাম m, এরপর অরবিটাল সংখ্যা দিলাম। এরপরে আমরা দাঁড়াও আমরা অরবিটাল দিলাম, এখানে অরবিটাল, এখানে দিলাম ইলেকট্রন, এখানে অরবিটাল, ওখানে কি দিলাম আমরা ইলেকট্রন। আচ্ছা, যেহেতু আমাদেরকে এখানে বলছে তোমার L ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে L ইকুয়ালস টু 2 হলে আমাদের m এর ভ্যালু কি কি পাই, অর্থাৎ আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি পাই 0 সহ +-2, 0 সহ +-2, তাহলে কত -2 -1 0 +1, এটা কি +2। ওকে, তাহলে আমাদের অরবিটাল কয়টা, m এর মান যতগুলো অরবিটাল ঠিক ততগুলো, m যতগুলো হবে অরবিটালে কি হবে ঠিক ততগুলো হবে। তাহলে m কয়টা, এখানে m এর মান কয়টা পাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে অরবিটাল হবে আমাদের 5টা। মনে রাখবা একটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে, আমরা একটু আগে শিখেছি যে প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ +½ এবং সর্বোচ্চ -½ বিশিষ্ট 2টি ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রতিটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন থাকে। এখানে আমরা অরবিটাল কতগুলো পেয়েছি, 5টি পেয়েছি, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে, 5 × 2 = 10। আমি আবারও যদি বলি, যেহেতু আমাদের ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা গণনা করতে বলেছে, সেহেতু ডি অরবিটাল মানে হচ্ছে আমাদের কত L ইকুয়ালস টু 2। আর যেহেতু আমরা L ইকুয়ালস টু 2 জানতে পেরেছি সেহেতু আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত হবে 0 সহ +-2, তাহলে -2 -1 0 +1 +2। আমরা জানি m এর মান যতগুলো হয় অরবিটাল কি হয় ঠিক ততগুলোই হয়, যেহেতু m এর মান এখানে কয়টা 5টা সেহেতু অরবিটাল হবে কয়টা 5টা। আর আমরা জানি যে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জেনেছি যে প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে অরবিটাল হচ্ছে 5টা, তাহলে প্রত্যেকটি অরবিটালে 2টা করে যদি ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে 5 × 2 = কত 10। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটি প্রবলেম সলভ করব। লিখো প্রবলেম 2। আচ্ছা, প্রবলেম 2 হচ্ছে যে m শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা গণনা করো। m শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা m শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা গণনা করো। m শেলের সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেটা গণনা করতে আমাদেরকে বলতেছে। তাহলে m শেল মানে কি, যদি আমরা সলভ করা শুরু করি, আমরা যদি এই প্রবলেমটা সলভ করা শুরু করি, m শেল মানে কত, m শেল মানে হচ্ছে আমাদের অর্থাৎ n = কত
n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে আমরা একটা বক্স বানাই। আমরা এই সকল প্রবলেমগুলি সলভ করার ক্ষেত্রে আমরা বক্সের মাধ্যমে করব, তাহলে আমাদের কাজগুলো করতে কি হয়, সহজ হয়। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের n এর মান, তাহলে n ইকুয়ালস টু n, আর এটিকে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা l, আর এখানে কি আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তুমি এগুলোর সাথে বাংলাগুলি লিখে দিবা, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, মানে n এর পাশে লিখে দিবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্র্যাকেট দেওয়ার লিখলাম। আমি তোমাকে সংক্ষিপ্ত আকারে শুধু লিখে দিলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m, এগুলো তুমি বাংলায় এভাবে পাশে লিখে দিবা। না লিখলেও সমস্যা নাই, লিখে দিলে আমাদের কি হয়, ভালো হয়। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অরবিটাল আর ইলেকট্রন। এখানে হবে অরবিটাল, অরবিটাল, আর এখানে হবে ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা লিখে দিলাম, ইলেকট্রন সংখ্যা। ওকে, তাহলে n ইকুয়ালস টু আমরা কত পেয়েছি, 3 পেয়েছি। n ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি কি হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি কি হয়, 0 হয়, 1 হয়, আর কি হয়, 2 হয়, এগুলো আমরা শিখেছি অলরেডি। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি হবে, 0 এর জন্য 0 হবে, আর 1 এর জন্য কি হবে, 0 সহ প্লাস মাইনাস 1, তাহলে -1 0 +1। আর 2 এর জন্য কি হবে, 2 এর জন্য হবে -2, যদি আমরা এখানে লিখি, একটু উপরে লেখা দিই, তাহলে 2 এর জন্য কি হবে, -2 -1 0 +1 +2, তাই না, +2। আচ্ছা, এখন এখানে কয়টা অরবিটাল, একটা, যেহেতু m এর মান 0, m এখানে কয়টা সংখ্যা, একটা, তাহলে কত অরবিটাল কয়টা হবে, একটা। এখানে কয়টা সংখ্যা, তিনটা, -1 0 1 তিনটা। আর এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে শিখেছি যে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে একটা অরবিটাল কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রন থাকবে 1 × 2, 3 × 2, 5 × 2। ওকে, 5 × কত, 2। তাহলে এখন যদি আমরা হিসেবটা করা শুরু করি, আমাদের মনে হয় সুবিধা হয় অঙ্কটি করতে। তাহলে আমরা মোট কতগুলো অরবিটাল পেলাম, মোট অরবিটাল পাচ্ছি কতগুলো, 5 আর 3 হচ্ছে 8, আর 1 9, 9টি। মোট অরবিটাল হচ্ছে আমাদের 9টি। আর ইলেকট্রন কতগুলি, মোট ইলেকট্রন কতগুলো পেয়েছি আমরা, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 একে 2। তাহলে আমাদের ইলেকট্রন কতগুলো হচ্ছে দাঁড়ালো, 10 আর 6 18, 5 দুগুণে 10, 10 আর 6 16, 16 আর 2 18। তাহলে মোট ইলেকট্রন হচ্ছে আমাদের 18টি। মোট ইলেকট্রন হচ্ছে কয়টা আমাদের, 18টি হচ্ছে আমাদের মোট ইলেকট্রন। তাহলে কিভাবে আমরা করলাম যদি একটু দেখি। এম শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা গণনা করতে বলছে আমাদের। এম শেল মানে হচ্ছে আমাদের তৃতীয় শক্তিস্তর, তো তৃতীয় শক্তিস্তর n = 3, এল এর মান হচ্ছে 0 1 2, আর এম এর মান হচ্ছে, এগুলি বের করলাম। আর এক একটা সংখ্যা মানে হচ্ছে এক একটা অরবিটাল, তাহলে এখানে 5টা অরবিটাল, এখানে 3টা অরবিটাল, এখানে একটা অরবিটাল। আর আমরা স্পিন কোয়ান্টাম শিখে জেনেছি যে প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে 1 × 2, 3 × 2, 5 × 2, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 18টি, আর অরবিটাল হচ্ছে 9টি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা কিছু শর্টকাট ফর্মুলা শিখব। কি ফর্মুলা শিখব, কিছু শর্টকাট ফর্মুলা শিখব, যেগুলোর মাধ্যমে আমরা অবজেক্টিভগুলোকে ইজিলি আনসার করতে পারবো। দেখো, অবজেক্টিভের জন্য শর্টকাট ফর্মুলা, কিছু শর্টকাট সূত্র শিখবো, মানে ফর্মুলা মানে সূত্র, যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি কি করতে পারবো, আনসার করতে পারবো। দেখো, কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা
অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? কোন অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সমান 2। দেখো কোন সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা L তে অরবিটাল সংখ্যা কোন সহকারী কোয়ান্টাম সংখ্যা L তে অরবিটাল সংখ্যা কতগুলো হবে এটা বের করার সূত্রটা কি? শর্টকাটটা হচ্ছে 2l + 1। এর মাধ্যমে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সংখ্যা গণনা করতে পারবো। যদি কেউ বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, তাহলে অরবিটাল সংখ্যা কত? 2 × 2 মানে 2 × 2 = 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে অরবিটাল সংখ্যা হবে 5টা। এখন যদি বলি আমরা আরেকটি সহকারী কোয়ান্টাম সংখ্যা L তে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা L তে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র, সর্বোচ্চ ইলেকট্রন কিভাবে বের করতে পারি? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার সূত্রটা কিভাবে আমরা এটা কাজটা করতে পারি একটু লক্ষ্য করো। সেটি হচ্ছে, যেহেতু আমরা জানি প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা করে? 2টা করে ইলেকট্রন থাকে, তো 2 × 2l + 1, 2l প্লাস কি 1, এভাবে কিন্তু আমরা বের করতে পারি। যদি কেউ বলে যে তোমার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 হলে সেখানে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে আমরা এইভাবে করব। যেহেতু আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 বলছে +1, তাহলে কত হবে? 2 × 2 = 4, তাহলে 2 × 5 মানে 10টা হবে। যদি বলে ডি অরবিটালে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তাহলে ডি মানে কত? 2, তাহলে এভাবে করব। যদি বলে পি অরবিটালে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তাহলে পি মানে কত? পি মানে হচ্ছে 1, তাহলে L = কত আমাদের? 1। পি মানে কত? পি মানে কত আমাদের? পি মানে আমরা কি বুঝে থাকি? 1 কে বুঝে থাকি, তাই না? পি অরবিটাল মানে কত? পি অরবিটাল মানে হচ্ছে, পি অরবিটালের মানটা কত? 1। তাহলে 1 কার মান? সহকারী কোয়ান্টাম সংখ্যা কার? সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান হচ্ছে তাহলে 1। ওকে, যেটা আমাদের পি অরবিটাল বলছে, পি অরবিটাল মানে কত? 1, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা L = কত? 1, তাহলে আমরা এখানে জাস্ট 1 বসিয়ে দিব। ওকে, 2 3, অর্থাৎ আমাদের ইলেকট্রন হবে কয়টা? 6টা হবে। জাস্ট এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতে পারি। 2 এর জায়গায়, L এর জায়গায় শুধুমাত্র 1 বসিয়ে দেব, এইভাবে কিন্তু আমরা করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যাতে সর্বোচ্চ ইলেকট্রন, প্রধান কোয়ান্টাম সংখ্যাতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সমান কত? 2n²। 2n²। যদি বলে তৃতীয় শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে 2 × n সমান কত? 3 বলছি, তাহলে কত? 2 × 9 = কত? 18। যদি বলি দ্বিতীয় শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে 2 × n সমান কত? 2, তাহলে 2², 2 × 4 = কত? 8। এভাবে কিন্তু আমরা ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। আশা করি আমরা আজকের এই ক্লাসে সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।